কি হবে যদি হঠাৎ করে শহরের একেবারে মাঝখানে একটি টাইম পোর্টাল খুলে যায় এবং সেখানে পরে বহু মানুষ 10,000 খ্রিস্টপূর্ব অতীতে চলে যায়। সেই সময়টা ছিল বর্তমান পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। তারা সেখানে কিভাবে পৌঁছালো এবং এত বড় বড় বিপদের মুখোমুখি হয়ে তারা কি আবার বর্তমান সময় ফিরে আসতে পারবে? চলুন জেনে নেই টাইম ট্রাভেল সায়েন্স ফিকশন সিরিজ লা ব্রিয়া, যার পুরো প্রথম সিজন আপনি এই এক ভিডিওতেই দেখতে পারবেন। গল্পের শুরু হয় লস অ্যাঞ্জেলেস শহরের এক ব্যস্ততম এক সাধারণ দিনের মতো, যেখানে ইভ নামের এক নারী তার 2 সন্তান ইজি ও যশকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল এবং তারা ট্রাফিকে আটকে ছিল। তাদের কাছে এটা স্বাভাবিকই ছিল, কারণ সকালে এমন ট্রাফিক প্রায়ই হয়। কিন্তু আজ যা ঘটতে যাচ্ছিল তারপর পুরো পৃথিবী চিরতরে বদলে যাবে। গাড়ির ভেতরে কথা বলতে বলতে ইভ লক্ষ্য করে তাদের আশেপাশে অদ্ভুত কিছু ঘটছে। সে দেখে তাদের সামনে থাকা জায়গা থেকে একের পর এক গাড়ি মাটির ভিতরে তলিয়ে যাচ্ছে। তখনই সে বুঝতে পারে তাদের নিচের মাটি ভেঙে পড়ছে এবং সেখানে একটি বিশাল গর্ত তৈরি হচ্ছে। নিজেদের বাঁচাতে ইভ তার সন্তানদের সহ সেই গর্ত থেকে দূরে পালাতে শুরু করে, কিন্তু পেছনে পেছনে গর্তটির আকার আরও বড় হতে থাকে। ঠিক তখনই যশ একটি ছোট মেয়েকে বাঁচাতে থেমে যায়, যার কারণে সে তার মা ও বোনের থেকে পিছিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত গর্তের ভেতরে পড়ে যায়। ইভ যশকে বাঁচাতে গেলে সে নিজেও গর্তের কিনারায় ঝুলে পড়ে। ইজি তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। ইজি কোনো মতে সেখান থেকে বেঁচে ফেরে এবং গর্তের সাইজ বৃদ্ধি হওয়া থামতে থামতে অসংখ্য লোক সেই গর্তের ভেতরে পড়ে যায়। যারা বাইরে বেঁচে যায় তারাও ভয়ে স্তব্ধ হয়ে যায়, কারণ এমন ঘটনা তারা জীবনে প্রথমবার দেখেছে। এই ঘটনার পর সরকার চারদিকে জরুরি অবস্থা ঘোষণা করে। অন্যদিকে ইভের স্বামী গেভিন তখন একটি মিটিংয়ে ছিল। গেভিন একসময় মিলিটারি পাইলট ছিল, কিন্তু 3 বছর আগে একটি প্লেন দুর্ঘটনার কারণে তাকে সাসপেন্ড করা হয়। সেই ঘটনার পর থেকেই সে মানসিক আঘাতে ভুগছে এবং বিভিন্ন অজানা প্রাণীর ও জায়গার ভিশন দেখতে পায়, যেগুলোকে সে নিজের কল্পনা মনে করে। যাই হোক, টিভিতে খবর দেখে গেভিন জানতে পারে যে শহরের মাঝখানে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে, যেখানে শত শত মানুষ পড়ে গেছে। সে সঙ্গে সঙ্গে তার পরিবারের খোঁজে ছুটে যায়, কিন্তু সেখানে সে শুধু তার মেয়ে ইজিকেই দেখতে পায়। কাঁদতে কাঁদতে ইজি তাকে জানায় যে তার মা ইভ এবং ভাই যশ দুজনেই সেই গর্তে পড়ে গেছে এবং হয়তো তার আর বেঁচে নেই। হঠাৎ করে সেই বিশাল গর্ত থেকে অনেকগুলো অদ্ভুত পাখি বেরিয়ে আসতে শুরু করে, যেগুলো আগে কেউ কখনো দেখেনি। এদিকে কিছুক্ষণ পর ইভের জ্ঞান ফিরে আসে এবং সে দেখে সে সম্পূর্ণ নিরাপদে আছে, কিন্তু চারপাশে শুধু দূরদূরান্তে বিস্তৃত সবুজ মাঠ। আকাশের ওপরে একটি সবুজ পোর্টাল খোলা ছিল। সে ভাবতে থাকে গর্তে পড়ার পর সে কোথায় এসে পৌঁছেছে। নিজের ছেলে যশকে খুঁজতে সে চারিদিকে হাঁটতে শুরু করে। অনেক দূর যাওয়ার পর সে জঙ্গলে পৌঁছায় আর সেখানে তার মতোই আরেকজন মানুষকে দেখতে পায়। দূরে ধোঁয়া উঠতে দেখে তারা দৌড়ে সেখানে যায় এবং দেখে যেসব গাড়ি ও মানুষ গর্তে পড়েছিল সবাই এখানেই এসে পড়েছে। অবশেষে ইভ তার ছেলে যশকে খুঁজে পায় এবং তাকে জড়িয়ে ধরে। তাদের সঙ্গে আরও শত শত সার্ভাইভার সেখানে আটকে পড়ে। সবাই শুধু এইটুকুই মনে করতে পারে যে তারা একটি সবুজ পোর্টাল দিয়ে পড়ে এখানে এসেছে, কিন্তু ফিরে যাওয়ার উপায় কেউ জানে না। এমন পরিস্থিতিতে ডক্টর স্যাম নামের একজন ডাক্তার সবাইকে নেতৃত্ব দিতে শুরু করে এবং বলে সাহায্য আসা পর্যন্ত সবাইকে খাবার ও পানি জোগাড় করতে হবে। গাড়ির ধ্বংসাবশেষ থেকে যা পাওয়া যায় সবাই তাই সংগ্রহ করে একসঙ্গে টিকে থাকার চেষ্টা করে। তবে মেরি বেথ নামের একজন পুলিশ অফিসার খাবারের প্রোটিন বার লুকিয়ে রাখার চেষ্টা করে। যশ তাকে ধরে ফেললে সে বলে প্রত্যেকেরই নিজের কথা ভাবা উচিত, সে কোনো কমিউনিটির অংশ হতে চায় না। এই সময়ে তারা দেখে একটি নেকড়ে তাদের দিকে এগিয়ে আসছে এবং নেকড়েটা তাদের দেখে তাদের পিছু করে সার্ভাইভার ক্যাম্প পর্যন্ত চলে আসে। প্রাণ বাঁচাতে সবাই গাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। নেকড়েটি যখন ইভ ও যশকে আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখনই টাই নামের এক ব্যক্তি শেষ মুহূর্তে গুলি করে তাকে মেরে ফেলে। তবে সেই গুলিতে যশও আহত হয়। আহত যশকে দ্রুত একটি বাসে নিয়ে যাওয়া হয়। ডক্টর স্যাম তার চিকিৎসা শুরু করে, কিন্তু জানায় যে ওষুধ ছাড়া কিছু করা সম্ভব নয়। ঠিক তখন তাদের মনে পড়ে তাদের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সও পোর্টাল দিয়ে এখানে পড়ে এসেছিল, তাই ওষুধ আনতে অ্যাম্বুলেন্সটি খুঁজে বের করতে হবে। এইদিকে সরকারি প্রধান বিজ্ঞানী সোফিয়া প্রেসকে জানাচ্ছিলেন যে গর্তে পড়া মানুষদের বাঁচার সম্ভাবনা প্রায় নেই, তবুও সরকার তাদের দেহ উদ্ধার করার চেষ্টা করছে। এসব শুনতে শুনতে গেভিন আবার ভীষণ দেখতে শুরু করে, যেখানে সে ইভকে একটি পাথরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে, যার ওপর হাতের ছাপ আঁকা। সে তার মেয়েকেও এই ভিশনের কথা জানায়। এতদিন সে জঙ্গলের ভিশন দেখলো, এবার সেখানে নিজের পরিবারকে দেখতে পাচ্ছে। সোফিয়ার দল একটি ড্রোন পোর্টালে পাঠায় ভিতরে কি আছে জানার জন্য, কিন্তু ড্রোনটি ভিতরে ঢুকতেই সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয়। বাইরে গেভিন আবার ভীষণ দেখে যে ড্রোনটি নিচে গিয়ে ক্র্যাশ করেছে, অর্থাৎ সে গর্তের নিচের দৃশ্য দেখতে পাচ্ছিল। যদিও কেন এমন হচ্ছে তা সে নিজেও জানে না। সে দৌড়ে গিয়ে ডক্টর সোফিয়াকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা তার কথায় গুরুত্ব না দিয়ে ইগনোর করে চলে যায়।
গেভিন জানতো যে তার দেখা ভিশনগুলোর নিশ্চয়ই কোনো অর্থ আছে। তার মনে পড়ে যায় যে ভিশনে দেখা সেই পাথরের জায়গায় সে আগে তার পরিবারের সঙ্গে গিয়েছিল, অর্থাৎ সেটি একটি বাস্তব জায়গা। তাই সে দ্রুত বাড়ি ফিরে পারিবারিক ছবিগুলো দেখতে শুরু করে এবং তার ধারণা একদম ঠিক প্রমাণিত হয়। ছবির সূত্র ধরে সে সেই পাথরের সঠিক অবস্থান বের করে ফেলে। অন্যদিকে গর্তের ভিতর ইভ, স্যাম এবং টাই, যার কাছে বন্দুক ছিল, তিনজন মিলে অ্যাম্বুলেন্স খুঁজতে বের হয় যাতে তারা যশের চিকিৎসা করতে পারে। যদিও পথে টাই আত্মহত্যা করতে চায় কারণ তার ক্যান্সার হয়েছে, কিন্তু ইভ ও ডক্টর স্যাম তাকে থামিয়ে বোঝায় যে ভালো হবে যদি মৃত্যুর আগে আরও কিছু মানুষের কাজে আসতে পারো এবং তাদের উপকার করতে পারো। এই সময়ে গেভিন সেই পাথরের জায়গায় পৌঁছে আশেপাশে খোঁড়াখুড়ি করতে শুরু করে আরও কোনো সূত্র পাওয়ার আশায়। তার মেয়ে ইজি যদিও মনে করছিল ভীষণের কোনো মানে নেই, কিন্তু গেভিন ঠিক তখনই তার স্ত্রীর আংটিটি খুঁজে পায়। এটি সেই আংটি যেটি ইভ সবসময় গলায় পড়ে থাকত। এর মানে ইভ একসময় এখানে এসেছিল এবং গেভিনের ভীষণ সত্যিই বাস্তব ছিল। অন্যদিকে ইভ, স্যাম ও টাই অবশেষে অ্যাম্বুলেন্সে পৌঁছে যায় এবং খেয়াল করে যে এটা তো লস অ্যাঞ্জেলেস শহরের সেই বিখ্যাত হলিউড সাইন পাহাড়টি। কিন্তু আশেপাশের অবস্থা দেখে তারা বুঝতে পারে তারা বর্তমান সময়ে নয় বরং অতীতে চলে এসেছে। তারা যশের জন্য ওষুধ নিচ্ছিল, কিন্তু তখন সেখানে একটি টাইগার চলে আসে। তারা নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। এই সময় ডক্টর স্যাম একটি পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং টাইগারটি টাই ও ইভকে আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই সে একটি ফাঁদে আটকে যায়। এতে বোঝা যায় তাদের ছাড়াও এখানে আরও মানুষ আছে যারা প্রাণীদের জন্য ফাঁদ তৈরি করেছে। ইভ ও টাই দ্রুত আহত ডক্টর স্যামকে খুঁজে পায়। স্যাম জানায় যে যশের অবস্থা খুবই খারাপ এবং যদি সংক্রমণ ছড়িয়ে পড়ে তাহলে তাকে বাঁচানো যাবে না। তাই সে ইভকে একা ক্যাম্পে ফিরে গিয়ে যশকে ওষুধ দেওয়ার নির্দেশ দেয়। ইভ টাইকে যশের কাছে রেখে দ্রুত ক্যাম্পে ফিরে যায় এবং ডক্টর স্যামের নির্দেশ অনুযায়ী ছেলেকে ওষুধ ও ইঞ্জেকশন দেয়। এইদিকে বর্তমান সময়ে গেভিন টিভিতে এক ডাক্তারের ইন্টারভিউ দেখে, যিনি সেই সিঙ্কহোল সম্পর্কে জানতেন। গেভিন তার কাছে গিয়ে সবকিছু খুলে বলে এবং রিকোয়েস্ট করে যেন ইভের আংটিটির কার্বন ডেটিং করা হয়, যেন সে জানতে পারে এই আংটিটির বয়স কত হয়েছে। এই সময় ডক্টর সোফিয়া লক্ষ্য করে যে গেভিন বিষয়টি নিয়ে অতিরিক্ত অনুসন্ধান করছে এবং তাকে পার্সোনালভাবে দেখা করতে ডাকে। সোফিয়া জানায় 3 বছর আগেও মরুভূমির মাঝখানে এমন একটি সিঙ্কহোল খুলেছিল, কিন্তু তখন সেখানে কেউ ছিল না, তাই সে ব্যাপারে কেউ জানতে পারেনি। তাই সরকার বিষয়টি গোপন রেখেছিল। সেই এলাকাতেই গেভিনের হেলিকপ্টার ক্র্যাশ হয়েছিল, অর্থাৎ সেই দুর্ঘটনায় গেভিনের কোনো দোষ ছিল না, তবুও তাকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছিল। এর মধ্যেই আংটির রিপোর্ট চলে আসে এবং সবাই অবাক হয়ে যায়, কারণ আংটিটি 10,000 বছর পুরনো। এর মানে সেই বিশাল সিঙ্কহোলটি আসলে একটি টাইম পোর্টাল, আর যারা তাতে পড়েছিল তারা সবাই 10,000 বছর অতীতে চলে গেছে। সোফিয়া আরও জানায় যে তারা একটি বিশেষ বিমান প্রস্তুত করেছে, যেটি পোর্টালের ভেতর পাঠানো হবে জীবিত মানুষদের ফিরিয়ে আনার জন্য। এই মিশনে বিমান চালাবে গেভিনের পুরনো সঙ্গী লিওয়াই। অন্যদিকে অতীতে টাই ও স্যাম বসেছিল। তখন ক্যাম্প থেকে একজন সদস্য লুকাস তাদের নিতে আসে। লুকাস আসলে সেই পুলিশ অফিসার মেরিবেথের ছেলে, যে আগে নানা ভুল কাজ করত, কিন্তু তার মা সবসময় তাকে বাঁচিয়ে নিত। এদিকে ভেরোনিকা ও লিলি নামের 2 বোন তাদের বাবার সঠিক দাফন দিতে চায়, কারণ গর্তে পড়ে তিনি মারা গিয়েছিলেন। স্কট নামের এক ছেলে ভেরোনিকাকে সাহায্য করার জন্য তাদের সঙ্গে জঙ্গলে যায়। সেখানে তারা দেখে তাদের বাবার দেহটি হাতের আকারে সাজানো ছিল, যা প্রমাণ করে তাদের ছাড়াও এখানে আরও মানুষ আছে। ভেরোনিকা ফিরে এসে লিলির ওপর রেগে যায়, কারণ সে চায় না তার বোন অন্য কারো সঙ্গে কথা বলুক। বর্তমান সময় প্লেন ছাড়ার আগে গেভিন লিওয়ের সঙ্গে একান্তে দেখা করে এবং তাকে ইভের বিয়ের আংটি দেয়, যেন সেই আংটিটি তার স্ত্রীর হাতে পৌঁছে দেয়। এখানে প্রথমত লিওয়াই মানা করে দেয়, কিন্তু গেভিন জোর করাতে লিওয়াই আংটিটি নেয়। আসলে গেভিন ও ইভের সম্পর্কে সমস্যা চলাকালীন সে ইভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল, কিন্তু গেভিন এখন এত কিছু চিন্তা করছে না এবং সে লিওয়াইকে শুধু তার পরিবারকে ফিরিয়ে আনার অনুরোধ করে। পরদিন ক্যাম্পে হঠাৎ একটি ভয়ঙ্কর জন্তু ঢুকে পড়ে। সবাই প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়ে এবং সেই জন্তু তাদের সব খাবার খেয়ে চলে যায়। স্কট, যে একজন সায়েন্স স্টুডেন্ট, জানায় যে এই জন্তুটি 10,000 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ তারা নিশ্চিতভাবে বর্তমানে নয়, বরং এই পোর্টাল দিয়ে 10,000 বছর অতীতে চলে এসেছে। এরপর মেরি তার ছেলে লুকাসকে নিয়ে খাবার খুঁজতে বের হয়, কারণ তাদের সমস্ত খাবার তো সেই জন্তুটি খেয়ে নিয়েছে। জঙ্গলে গিয়ে তারা দেখে ফাঁদের মধ্যে যে বাঘটি আটকে ছিল সেখানে এখন বাঘটি নেই। অন্যদিকে ক্যাম্পে স্যাম পড়ে যাওয়ার পর সে তার পাকে ফিল করতে পারছিল না। সে জানায় তার মেরুদণ্ডে ইঞ্জেকশন দিতে হবে, নইলে সে আর কখনো হাঁটতে পারবে না। সো তার মেয়ে রাইলি ভয়ে ভয়ে সেই ইঞ্জেকশন দিতে থাকে। যদিও সে ডাক্তার নয়, যশ ও স্কটের সাহায্যে সফল হয় এবং নিজের বাবাকে বাঁচিয়ে ফেলে। এদিকে ইভ ও টাই ক্যাম্পের জন্য খরগোশ শিকার করতে যায়। তখন হঠাৎ একটি ভাল্লুক তাদের পিছু নেয় এবং পালাতে গিয়ে তারা একটি গুহায় আটকে পড়ে। আশ্চর্যের বিষয়, সেখানে তারা মেরি ও তার ছেলে লুকাসকেও দেখতে পায়। এখন যেহেতু এই রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছে, তাই তারা 4 জন মিলে গুহার অন্য দিক দিয়ে বেরোনোর চেষ্টা করে। ভেতরে তারা এক ব্যক্তির কঙ্কাল খুঁজে পায়, যে হয়তো অনেক আগেই মারা গিয়েছে,
কিন্তু অদ্ভুত ব্যাপার, তার পোশাক দেখে মনে হচ্ছে না সে এই সময়ের। অর্থাৎ সেও হয়তো এই সময়ে এসে আর ভবিষ্যতে ফিরে যেতে পারেনি, তাই সে তার পিস্তল দিয়ে হয়তো নিজেকে শেষ করে দেয়। এরপর তারা চারজন কোনো মতে সেই গুহা থেকে বের হয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা খাওয়ার উপযোগী মাশরুম সংগ্রহ করে সন্ধ্যার মধ্যে ক্যাম্পে ফিরে আসে। অন্যদিকে বর্তমান সময়ে লিওয়াই তার প্লেন নিয়ে পোর্টালের ভেতরে প্রবেশ করে, কিন্তু প্লেনটি পোর্টালের স্পর্শ করতেই তার সিগন্যাল আবারও মেন বেস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মেন বেসে সবাই মনে করেছিল লিওয়াই মারা গেছে, কিন্তু বাস্তবে সে প্যারাশুট নিয়ে লাফ দিয়ে কোনো মতে অতীতে পৌঁছে যায় এবং সে তখনও নিরাপদ ছিল। ঠিক সেই সময় পোর্টালে প্রবেশের মুহূর্তে ক্যাম্পের লোকজন লক্ষ্য করে যে তাদের মাথার উপর সবুজ রঙের পোর্টাল খুলছে এবং সেখান থেকে একটি প্লেন নিচে ক্র্যাশ করে। তাই ক্যাম্পের কিছু লোকজন দলভেদে সেই প্লেনটি খুঁজতে বের হয়, আর পথে তারা লিওয়াইকে পেয়ে যায়। তারা সবাই মিলে প্লেনটিকে খুঁজতে থাকে, কারণ সেই প্লেন দিয়েই তারা আবার উড়ে পোর্টালের মাধ্যমে ভবিষ্যতে ফিরে যেতে পারবে। পথে হেঁটে যাওয়ার সময় রাইলের ওপর একটি বিশাল সাপ আক্রমণ করে, কিন্তু সময় মতো লিওয়াই সাপটিকে মেরে তাকে বাঁচিয়ে ফেলে। অনেক দূর হাঁটার পর তারা প্লেনের কাছে পৌঁছায়, তবে প্লেনটির অবস্থা তখন খুবই খারাপ ছিল। লিওয়াই সেটিকে আবার উড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। প্লেনটি মেরামত করা সম্ভব, কিন্তু না তার কাছে প্রয়োজনীয় যন্ত্রাংশ ছিল, আর না এই সময় সেগুলো কোথাও পাওয়া সম্ভব। তাই ক্যাম্পে ফেরার আগে তারা প্লেন থেকে সব প্রয়োজনীয় সরঞ্জাম খুলে নিয়ে যায়। ঠিক তখনই লিওয়াই প্লেন থেকে কিছু অদ্ভুত সিগন্যাল পেতে শুরু করে, যেগুলো এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূর থেকে আসছিল। সবাই মিলে সিদ্ধান্ত নেয় আগে তারা সেই সিগন্যালের উৎস খুঁজবে, তারপর ক্যাম্পে ফিরবে। পথে লিওয়াই ইভকে তার স্বামী গেভিনের পাঠানো বিয়ের আংটিটি দেয়, যা ভবিষ্যৎ থেকে পাঠানো হয়েছিল। অন্যদিকে বর্তমান সময়ে গেভিন আবার ভীষণ দেখতে শুরু করে, যেখানে সে বুঝতে পারে যে লিওয়াই বেঁচে আছে এবং ইভের সঙ্গে তার দেখা হয়ে গেছে। সে দৌড়ে গিয়ে এই খবর সোফিয়াকে জানাতে যায়। সেখানে তার চোখ পড়ে একটি ফাইলে, যেখানে এই ধরনের আরও অনেক পোর্টালের তথ্য ছিল। সে দেখে সোফিয়া ডক্টর রেবেকার সঙ্গে দাঁড়িয়ে আছে। এর মানে অতীতেও বহুবার এই পোর্টাল তৈরি হয়েছিল, কিন্তু সরকার এগুলো গোপন রেখেছিল এবং কাউকে জানতে দেয়নি। এই সময় খবর আসে যে সরকার লিওয়াইয়ের প্লেন দুর্ঘটনার পর রেস্কিউ মিশন বাতিল করে দিয়েছে। এতে গেভিন রাগে সেই ফাইল চুরি করে বেরিয়ে যায় এবং সরাসরি ডক্টর রেবেকার বাড়িতে পৌঁছায়। সেখানে সে দেখে সোফিয়াও সেখানে উপস্থিত ছিল। তখন গেভিন জানতে পারে তাদের কাছে আরেকটি একই ধরনের প্লেন আছে, যেটি পোর্টালের ভেতরে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে। ডক্টর রেবেকা গেভিনকে পুরো সত্যিটা জানায়। আসলে এই টাইম পোর্টালগুলো আগেও বহুবার খুলেছিল। শেষবার যখন তারা পোর্টালটি আবিষ্কার করেছিল, তখন বিজ্ঞানীদের একটি দলকে এর ভেতরে পাঠানো হয়েছিল, কিন্তু তারা ফিরে আসার আগেই পোর্টাল বন্ধ হয়ে যায় এবং পুরো দলটি অতীতে আটকে পড়ে। সেই দলে সোফিয়ার ফিয়ান্সে ডায়নো ছিল। এই কারণেই তারা গোপনে একটি বিশেষ প্লেন তৈরি করেছিল, যা পোর্টালের ভেতরে প্রবেশ করতে সক্ষম। গেভিন তখন বলে যে এবার সে নিজেই সেই প্লেন নিয়ে পোর্টালের ভেতরে যাবে। ডক্টর রেবেকাও তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়, কারণ সে এই টাইম পোর্টাল নিয়ে আরও গবেষণা করতে চেয়েছিল। অন্যদিকে অতীতের ক্যাম্পে ভেরোনিকা ও লিলির মধ্যে ঝগড়া শুরু হয়, কারণ লিলি তার কথা মানছিল না। রাগ করে লিলি জঙ্গলের দিকে দৌড়ে যায়। সেখানে তারা একটি মৃতদেহ খুঁজে পায়, যে তাদের ক্যাম্পের একজন সদস্য ছিল। তারা চিৎকার করে সবাইকে ডেকে আনে। সবাই অবাক হয়ে দেখে লোকটি বিদ্যুৎপিষ্ট হয়ে মারা গেছে, অথচ তাদের কাছে তো কোনো বিদ্যুৎই ছিল না। লিলি জানায় সে এক বৃদ্ধ লোককে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখেছিল, যার পিঠে হাতের ছাপের মতো একটি চিহ্ন ছিল। কিন্তু তার বড় বোন ভেরোনিকা তাকে আর কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে যায়। এদিকে তাদের এই কথাগুলো একটি বৃদ্ধ লোক দূরে দাঁড়িয়ে শুনছিল। বৃদ্ধটির নাম সাইলাস। এদিকে লিওয়াই এবং বাকি দল সেই রহস্যময় সিগন্যাল অনুসরণ করতে করতে একটি গ্রাম খুঁজে পায়। অর্থাৎ এই সময় আরও মানুষ বসবাস করছিল। গ্রামে ঢুকতেই তারা একটি মন্দির দেখতে পায়, যেখানে একই হাতের চিহ্ন আঁকা ছিল। মন্দিরের ভেতরে তারা একটি মৃতদেহ দেখতে পায়, যাকে এই ধরনের চিহ্নের মধ্যে রাখা হয়েছিল। এখানে লিওয়াই সবার সামনে প্রকাশ করে যে আসার আগে সোফিয়া তাকে আরেকটি গোপন মিশন দিয়েছিল। তাকে বলা হয়েছিল 3 বছর আগে গবেষণার জন্য যে বিজ্ঞানী দল পোর্টালের ভিতরে গিয়েছিল, তাদেরও খুঁজে বের করতে। ছবির সঙ্গে মিলিয়ে দেখা যায় এই মৃতদেহটি সেই দলেরই এক বিজ্ঞানীর। লিওয়াই সেই বিজ্ঞানীর ওয়াকিটকি নিয়ে নেয় এবং সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কারণ জায়গাটি বিপজ্জনক হতে পারে। অন্যদিকে একটি কুঁড়ে ঘরে লুকাস ও স্কটের ওপর এক ব্যক্তি হামলা চালায়। সে লুকাসকে অচেতন করে দেয় এবং স্কটকে বন্দি করে ফেলে। অদ্ভুত বিষয় হলো লোকটি সাবলীল ইংরেজি বলছিল, অর্থাৎ সেও ভবিষ্যৎ থেকে এই সময় এসে পড়েছে। এইদিকে যশ ও রাইলি গ্রামের বাইরে যাওয়ার একটি পথ খুঁজে পায়, কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গেই দরজাটি বন্ধ হয়ে যায়। সামনে থেকে গ্রামবাসীরা এগিয়ে আসে এবং তারা তীর ছুটতে শুরু করে। যশ ও রাইলি কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। ভেতরে লিওয়াই ও ইভ ধরে একটি বাড়িতে লুকিয়ে পড়ে, যেখানে কয়েকটি বাচ্চা ছিল। তাদের মধ্যে ইজিয়া নামের এক বাচ্চা জানায় যে তার দাদা সাইলাস তাকে শিখিয়েছে আকাশ থেকে আসা মানুষরা খুব বিপজ্জনক, তাই তাদের কাছে যাওয়া যাবে না। ইফ তাকে আশ্বস্ত করে যে তারা খারাপ নয়। এরপর ছোট ইজিয়া তাদের গ্রাম থেকে বেরোনোর গোপন পথ দেখিয়ে দেয়।
এদিকে মন্দিরে বাঁধা স্কট ও লুকাস একটি লাইটারের সাহায্যে দড়ি পুড়িয়ে নিজেদের মুক্ত করে ফেলে। বাইরে যশ ও রাইলি গ্রামবাসীদের অন্যদিকে ব্যস্ত করে রাখে, যাতে সবাই এক জায়গায় জড়ো হয়ে নিরাপদে পালাতে পারে। সবাই একসঙ্গে গ্রাম ছেড়ে বেরিয়ে আসে। সাইলাস ও গ্রামবাসীরা চাইলে তাদের মেরে ফেলতে পারত, কিন্তু তাদের নেত্রী পাড়া তাদের যেতে দেয়। ফলে সবাই নিরাপদে ক্যাম্পে ফিরে আসে। ক্যাম্পে ফিরে তারা জানায় যে তাদের ছাড়াও কাছের গ্রামে আরও মানুষ বাস করে। তারা সম্ভবত এই সময়েরই মানুষ, কিন্তু তারা চায় না যেন কেউ তাদের সঙ্গে যোগাযোগ করে। রাতে টাই একান্তে লিলিকে জিজ্ঞেস করে ভেরোনিকা কেন সবসময় তাকে বকাঝকা করে। তখন লিলি সত্যিটা বলে দেয়, ভেরোনিকা তার আসল বোন নয়। 1 বছর আগে ভেরোনিকা ও তার বাবা তাকে অপহরণ করেছিল। এই কথা শুনে ভেরোনিকা বুঝতে পারে যে তার গোপন কথা ফাঁস হয়ে গেছে, তাই সে সঙ্গে সঙ্গে ক্যাম্প ছেড়ে পালিয়ে যায়। এদিকে ইভ গেভিনকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে, এটা ভেবে হয়তো ভবিষ্যতে তার আন্টিটি গেভিন যেভাবে পেয়েছে সেভাবে এই চিঠিটিও পেয়ে যাবে। অন্যদিকে বর্তমান সময়ে ডক্টর রেবেকা গেভিন ও ইজিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তারা ঘোরাঘুরি করছিল। আসলে এটাই সেই জায়গা যেখানে 10,000 বছর আগে বেঁচে যাওয়া মানুষদের ক্যাম্প ছিল। বর্তমান সময়ে খনন করে তারা জানতে পারে অতীতে সেই ক্যাম্পে ঠিক কী ঘটেছিল। এখানে তারা অনেক পুরনো একটি কাগজ খুঁজে পায় যেখানে অনেক লেখা ছিল। আসলে এটা সেই কাগজ যেখানে ইভ গেভিনের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিল, অর্থাৎ এই জায়গায় ছিল ইভদের অতীতের ক্যাম্প। চিঠিতে সে গেভিনের কাছে ক্ষমা চেয়েছিল, কারণ সে কখনো তার ভিশনগুলোর ওপর বিশ্বাস করেনি। এর পাশাপাশি সে জানায় পোর্টাল ধীরে ধীরে ছোট হয়ে আসছে। এর মানে দ্রুত রেস্কিউ পাঠাতে না পারলে সবাই চিরদিনের জন্য এই সময়ই আটকে পড়বে। অতীতে লিওয়াই রেডিওর মাধ্যমে সোফিয়ার ফিয়ান্সে ডায়নার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। ডায়না 3 বছর আগে বিজ্ঞানীদের সেই দলের সদস্য ছিল এবং তখন থেকেই সেই এই সময় আটকে আছে। সৌভাগ্যবশত লিওয়াই তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। ডায়না জানায় তার প্লেনটিও ক্ষতিগ্রস্ত হওয়ায় সে ফিরে যেতে পারেনি। তখন লিওয়াই পরিকল্পনা করে ডায়নার প্লেনের যন্ত্রাংশ ব্যবহার করে নিজের প্লেন মেরামত করবে, যাতে সবাই একসঙ্গে ফিরে যেতে পারে। পরদিন সকালে লিওয়াই ও দলের কয়েকজন একটি গাড়ি নিয়ে ডায়নার অবস্থানের দিকে রওনা দেয়। দীর্ঘ যাত্রার পর তারা ডায়নার কাছে পৌঁছে যায়। ডায়না তাদের সবকিছু জানায়, কিভাবে সে তার বিজ্ঞানী দলের সঙ্গে 3 বছর আগে এখানে এসে আটকে পড়েছিল। তারা ডায়নার প্লেন পরীক্ষা করে এবং সৌভাগ্যক্রমে প্রয়োজনীয় সব যন্ত্রাংশ পেয়ে যায়, যেগুলো দিয়ে লিওয়াই তার প্লেন মেরামত করতে পারবে। অন্যদিকে বর্তমান সময়ে গেভিন ও ডক্টর রেবেকা ক্যাম্পসাইটে একটি প্লেনের ধ্বংসাবশেষ খুঁজে পায়, যা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ সেটি তো লিওয়াইয়ের প্লেন ছিল এবং তার ভেতর অনেকগুলো মৃতদেহ ছিল। এখন এটা দেখে তারা বুঝতে পারে হয়তো লিওয়াইরা প্লেনে করে ফিরে আসতে চাইবে, কিন্তু রাস্তায় তাদের প্লেন ক্র্যাশ হয়ে যাবে এবং বিমানের ভেতর সবাই মারা যাবে। এই ভয়াবহ সত্য বুঝতে পেরে গেভিন দৌড়ে রেবেকার প্লেনের দিকে যায়, যাতে সে অতীতে গিয়ে সবাইকে সতর্ক করতে পারে, কিন্তু অন্যরা তাকে থামিয়ে দেয়। গেভিন তখন সোফিয়া ও রেবেকার কাছে অনুরোধ করে যেভাবেই হোক দ্রুত অতীতে বার্তা পাঠাতে হবে, যাতে তারা প্লেন ব্যবহার করে ফিরে আসার চেষ্টা না করে, নইলে সবাই মারা যাবে। এই সময় অতীতে লিলি টাইকে জানায় সম্ভবত তার বড় বোন রেবেকাকেও তার বাবাই অপহরণ করেছিল, ঠিক যেমনটা তার সঙ্গে করা হয়েছিল। তাই তাদের রেবেকাকে খুঁজে বের করা উচিত। টাই তাকে খুঁজতে জঙ্গলে বের হয় এবং দেখতে পাই ভেরোনিকা তার ভুয়া বাবার কবরের পাশে বসে কাঁদছে। টাই তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা তাকে কিছু বলবে না, কারণ ভেরোনিকাও নিজেও আসলে একজন ভিকটিমই ছিল। কিন্তু এই কথা বলার পরেই সে হঠাৎ টাইয়ের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইভ ও লিওয়াই ক্যাম্পে ফিরে এসে সবাইকে সুখবর দেয় যে তারা লিওয়াইয়ের প্লেনটি মেরামত করতে পারবে এবং এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তবে সমস্যা ছিল সবাই সেই একটি মাত্র প্লেনে যেতে পারবে না, তাই গণতান্ত্রিকভাবে একটি লাকি ড্র করা হয়। যাদের নাম উঠবে তারাই প্লেনে চড়ে বর্তমান সময়ে ফিরবে। এই ড্রতে যশ ও লুকাস দুজনেরই নাম উঠে আসে। তখন স্কট লুকাসকে জানায় যে কাছেই একটি গাছের পাশে একটি সিন্দুক দেখেছে। দুজন দ্রুত সেখানে গিয়ে খুঁড়ে দেখে ভেতরে আমেরিকান সিভিল ওয়ারের সময়কার বড় বড় সোনার ইট রাখা আছে। এর মানে কেউ এই স্বর্ণের ইটগুলো নিয়ে ভবিষ্যৎ থেকে এখানে চলে এসেছিল। লুকাস খুব খুশি হয়, কারণ সে ভাবছিল এগুলো নিয়ে বর্তমান সময়ে ফিরে গিয়ে ধনী হয়ে যাবে। ঠিক তখনই তারা দেখে পোর্টাল থেকে কিছু একটা নিচে নামছে। পুরো দল দৌড়ে সেটার দিকে যায় এবং দেখে সেটি একটি সামরিক ড্রোন। সেই ড্রোনের মাধ্যমে গেভিন ভবিষ্যৎ থেকে বার্তা পাঠিয়েছিল তারা যেন প্লেন নিয়ে বর্তমান সময়ে ফেরার চেষ্টা না করে, কারণ প্লেনটি ভেঙে পড়বে এবং সবাই মারা যাবে। ভবিষ্যতে তাদের কঙ্কাল পাওয়া গেছে। সরকার এখন আরেকটি প্লেন বানাচ্ছে এবং গেভিন নিজে এসেই সবাইকে উদ্ধার করবে। ইভ ও মেরি এই কথায় রাজি হয়ে যায়, কিন্তু বাকিরা এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কারণ পোর্টালটি ক্রমাগতই ছোট হচ্ছে। লিওয়াই ও ডায়নাও প্লেন স্টার্ট করতে এগিয়ে যায়। তখন মেরি বন্দুক তাক করে তাদের থামতে বলে, যাতে তাদের সন্তানরা সেই প্লেনে না ওঠে। কিন্তু এরই মধ্যে ডায়না তার বন্দুক বের করে ভুলে প্লেনের ইঞ্জিনের মধ্যে গুলি করে দেয়, আর মেরিও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ডায়নাকে গুলি করে দেয়। সবাই তাকে বাঁচানোর চেষ্টা করলেও ডায়না মারা যায়। এদিকে বর্তমান সময়ে গেভিন ও ডক্টর রেবেকা প্লেন নিয়ে সেই সিঙ্কহলের প্রবেশের চেষ্টা করছিল,
কিন্তু সরাসরি এজেন্টরা তাদের সতর্ক করে দেয় অনুমতি ছাড়া পোর্টালের কাছে গেলেই তারা মিসাইল ছুঁড়ে প্লেন উড়িয়ে দেবে। ডক্টর রেবেকা যে কোনো মূল্যেই রহস্য সমাধান করতে চেয়েছিল, তাই সে একাই প্লেন থেকে লাফ দিয়ে পোর্টালে ঢুকে পড়ে। এদিকে ইজির ফোন পেয়ে গেভিন শেষ মুহূর্তে প্লেন ঘুরিয়ে নেয়। অতীতে ক্যাম্পের মানুষরা দেখে যে সবুজ পোর্টালটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, এর মানে ভবিষ্যতে ফেরার সব আশা শেষ। রাগে ও দুঃখে সবাই সকালে একত্রিত হয়ে মেরিকে দল থেকে বের করে দেওয়ার দাবি তুলে, কারণ ডায়নাকে সে গুলি করেছিল। ভোটের পর ইভ ও মেরি দুজনকেই ক্যাম্প ছাড়ার নির্দেশ দেওয়া হয়, কারণ তারা বন্দুক তাক করে সবাইকে থামিয়েছিল। ইভ আরও ভেঙে পড়ে যখন দেখে তার নিজের ছেলে যশও তার বিপক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে টাইয়ের চোখ খুলে যায়, যাকে কিনা ভেরোনিকা আঘাত করে অজ্ঞান করে দিয়েছিল। তখন সে দেখে গ্রামের নেত্রী পাড়া তাকে মারতে আসছে, কিন্তু আসলে পাড়া একটি সাপ মেরে তাকে বাঁচাতে এসেছিল। সে টাইকে গুহায় নিয়ে যায় এবং বোঝায় যে তারা খারাপ মানুষ নয়, তারা শুধু আকাশ থেকে আসা লোকদের থেকে নিজেদের গ্রামকে রক্ষা করতে চায়। কারণ কিছু সময় ধরে আকাশ থেকে মানুষ আসছে, তারা অস্ত্রধারী ও বিপজ্জনক হয়। এ সময় বাইরে একটি তুষার ঝড় আসছিল, তাই কিছুদিন সবাইকে গুহাতেই আশ্রয় নিতে হবে। বর্তমান সময়ে গেভিনকে সতর্ক করা হয় যে অনুমতি ছাড়া সে আর কিছু করতে পারবে না। এরপর সে সোফিয়ার কাছে গিয়ে নিজের শৈশবের কথা বলে। ছোটবেলায় একটি পরিবার তাকে দত্তক নিয়েছিল, তার আগের কিছুই তার মনে নেই। যদি তার আসল রক্তের পরিবারের খোঁজ পাওয়া যায়, তবে হয়তো বোঝা যাবে কেন সে অতীতের ভীষণ দেখতে পায়। অনুসন্ধান করে তারা জানতে পারে তাকে ছোটবেলায় একটি চার্চে লালন পালন করা হয়েছিল। সেখানে গিয়ে জানা যায় 1988 সালে গেভিনকে রাস্তার পাশে পাওয়া গিয়েছিল এবং সে একা ছিল না, তার সঙ্গে ছিল এক 12 বছরের মেয়ে। পরিবার না পাওয়ায় দুজনকে আলাদা আলাদা পরিবারে দত্তক দেওয়া হয়েছিল। এই তথ্য থেকে স্পষ্ট হয় গেভিনের অতীতের সঙ্গে এমন কিছু জড়িত যা সে নিজেও জানত না। সোফিয়া সেই মেয়েটির বর্তমান ঠিকানা বের করে তার বাড়িতে পৌঁছে যায়। যদিও এখন মেয়েটি এই বাড়িতে থাকে না, কিন্তু এখানে তার বানানো একটি স্ট্যাচু রাখা ছিল, আর এটা তো সেই হাতের চিহ্নের মতো স্ট্যাচু যেটার ভীষণ গেভিন সবসময় দেখতে পায়। এর মানে গেভিনের মতো মেয়েটিও ভীষণ দেখতে পায়। অতীতে আবার তুষার ঝড় আসছে দেখে মেরিও ইভ সন্তানদের বিদায় জানিয়ে ক্যাম্প ছাড়তে যাচ্ছিল। ঠিক তখনই লুকাসের আশ্রয়ের ওপর একটি টাওয়ার ভেঙে পড়তে যাচ্ছিল। মেরি ছেলেকে বাঁচাতে ভেতরে ঢুকে পড়ে এবং মা ছেলে দুজনেই সেখানে আটকে যায়। সবাই চেষ্টা করে, শেষমেশ একটি ছোট বিস্ফোরণ ঘটিয়ে তাদের উদ্ধার করা হয়। মেরির এই সাহসিকতার জন্য দল আগের সিদ্ধান্ত বাতিল করে এবং বলে ইভ ও মেরিকে আর কোথাও যেতে হবে না। যশ তার মায়ের কাছে ক্ষমা চায়। টাইও পাড়ার কাছ থেকে বিদায় নিয়ে ক্যাম্পে ফিরে আসে। ঠিক তখনই লিলির চিৎকার শোনা যায়, কেউ ক্যাম্পের দিকে দৌড়ে আসছে। সে ছিল গ্রামের সেই ছেলে আইজিয়া, যে শুরুতে তাদের গ্রাম থেকে বেরোনোর পথ দেখিয়েছিল। তার হাতে আঘাত ছিল। ডক্টর স্যাম তার চিকিৎসা করতে করতে আইডিয়া দেয় তারা আইজিয়াকে গ্রামে ফিরিয়ে দিলে গ্রামবাসীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। ইভ, লিবয় ও টাই জিপে করে আইজিয়াকে নিয়ে গ্রামে যায়। পথে আইজিয়া জানায় সে শুরু থেকে লুকিয়ে তাদের দেখছিল এবং বুঝেছিল তারা ভালো মানুষ। গ্রামে পৌঁছালে লোকজন তাদের গাড়িটি ঘিরে ফেলে। টাই পাড়ার কাছে অনুরোধ করে যেন তারা ক্যাম্পের মানুষদের কৃষিকাজ ও আশ্রয় বানানো শেখায়। পাড়া এতে রাজি হয়, কারণ সে জানে ক্যাম্পের লোকেরা যদি ক্ষুধার যন্ত্রণায় না বাঁচে তবে শেষমেশ তারাই গ্রামে হামলা করে দেবে। এরপর থেকে ক্যাম্পে সার্ভাইভাল ক্লাস শুরু হয়। পাড়া তাদের চাষবাস শেখাতে শেখাতে নিজের ইতিহাস বলে। প্রায় 60 বছর আগে প্রথমবার আকাশে পোর্টাল খুলেছিল, তারপর বহুবার আকাশ থেকে মানুষ এসেছে, তাদের অনেকেই বিপজ্জনক ছিল। এজন্যই গ্রামে ভবিষ্যৎ থেকে আসা মানুষের সংখ্যা এত বেশি যে তাদের ভাষা একে অপরের সঙ্গে মিশে গেছে এবং তারা ইংরেজি বুঝতে পারে। এদিকে ভেরোনিকা লুকিয়ে থাকা লিলিকে নিতে আসে, কিন্তু মেরি ও স্যাম তাকে ধরে ফেলে এবং তাকে গাড়ির স্টিয়ারিংয়ের সাথে বেঁধে রাখে। কিন্তু ভেরোনিকার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে তারা তাকে খুলে দেয় এবং ডক্টর স্যাম তার চিকিৎসা করে। এদিকে গ্রামে লিওয়াই প্রশ্ন করে এত মানুষ বিদ্যুৎপৃষ্ট হয়ে কেন মারা যাচ্ছে যখন এখানে বিদ্যুৎই নেই। সাইলাস ও পাড়া জানায় তারা নিজেরাও জানে না, তাই মৃতদেহগুলো হাতের চিহ্নের ভেতর রেখে দেয়, কারণ সেটাই তাদের সংস্কৃতি। ঠিক তখনই জানা যায় আইজিয়াকে কেউ অপহরণ করেছে। সবাই আলাদা আলাদা হয়ে তাকে খুঁজতে বের হয়। সাইলাস আইজিয়াকে খুঁজে পায় এবং দেখা যায় তাকে যে অপহরণ করেছে সে আর কেউ নয়, ডক্টর রেবেকা। সে বলছিল আইজিয়াকে এখান থেকে বেরিয়ে তার নিয়তি পূরণ করতে হবে। এখানে এটা সেই রেবেকা ছিল যে প্লেন থেকে লাফ দিয়ে পোর্টালের সাহায্যে এখানে চলে এসেছে। কিন্তু সে আইজিয়াকে কেন ধরে রেখেছে, আর সে তাকে দিয়ে কোন কাজটি সম্পূর্ণ করতে চায়? এটা একটা বড় টুইস্ট যেটা আমরা সামনে জানতে পারবো। সাইলাস তাকে ছুরি দিয়ে ভয় দেখায়, সে যে করেই হোক তাকে এমনটা করতে দিবে না। অর্থাৎ সাইলাস এ ব্যাপারে কিছু জানে। সাইলাস রেবেকাকে ছুরি মেরে আইজিয়াকে নিজের সাথে নিয়ে যায়। তখন বাকিরা রেবেকাকে দেখে ফেলে এবং তারা রেবেকাকে গ্রামে নিয়ে আসে।
এদিকে লিওয়াই সেখানে একটি ফটোতে রেবেকাকে দেখে বুঝতে পারে অতীতে আসা বিজ্ঞানীদের মধ্যে রেবেকাও একজন ছিল, যে বিজ্ঞানী দলটি কিনা অতীতে এসে আটকা পড়ে গিয়েছিল। এগুলো এবং রেবেকার ব্যাপারে সমস্ত কনফিউশন আমাদের পরে ক্লিয়ার হয়ে যাবে। যদিও সাইলাস আইজিয়াকে নিয়ে পালিয়ে যায় যেন সে তাকে সবার থেকে বাঁচাচ্ছে, কিন্তু ছোট্ট আইজিয়া তাকে ভয় পেয়ে সুযোগ বুঝে একা একা গ্রামে আসতে থাকে। যাই হোক, রেবেকার জ্ঞান ফিরলে সে ইভকে তার কাছে ডেকে সব সত্যি কথা বলে। আর এই মুহূর্তের গল্পের সবচেয়ে বড় টুইস্ট সামনে আসে। ছোট আইজিয়া এই গ্রামের বাচ্চাটি আসলে আর কেউ নয়, সে হচ্ছে বর্তমান সময়ের গেভিন। হ্যাঁ, এটা সেই গেভিন যে বর্তমান সময়ে ইভের স্বামী, এবং সেখানে তাদের দুটি সন্তান রয়েছে। সে আসলে 10,000 বিসির এই সময়ে জন্মানো আইজিয়া। রেবেকা আরও বলে আইজিয়া শীঘ্রই একটি পোর্টালের মাধ্যমে ভুল করে 1988 সালে পৌঁছে যাবে, এবং পরে তাকে একটি চার্চে কোনো এক ফ্যামিলিতে দত্তক দেয়া হবে। আর এই কারণেই সাইলাস আইজিয়াকে নিয়ে পালাচ্ছিল, কারণ সে জানত তার নাতি ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। সে ভবিষ্যতে চলে যাবে, আর সাইলাস কোনোভাবেই তাকে যেতে দিতে চায় না। কিন্তু আইজিয়া যদি ভবিষ্যতে না যায় যেমনটা সাইলাস চায়, তাহলে কখনোই তার সঙ্গে ইভের বিয়ে হবে না, তাদের সন্তানও জন্মাবে না। অর্থাৎ ইভের পুরো পরিবারটাই বাস্তবতা থেকে মুছে যাবে। ডক্টর রেবেকা তখন বলে যে ইভকে তার পরিবার বাঁচাতে হলে আইজিয়াকে যত দ্রুত সম্ভব একটি টাইম পোর্টালের কাছে নিয়ে যেতে হবে, যেটা এখান থেকে অনেক দূরে। অন্যদিকে বর্তমানে গেভিন ও সোফিয়া মিলে মেয়েটির বর্তমান ঠিকানা খুঁজে বের করে ফেলে। সেখানে পৌঁছে তারা দেখতে পায় এখানে ছোট একটি সিং হল করা আছে। আর হঠাৎই গেভিনের সবকিছু মনে আসতে শুরু করে। সে বুঝতে পারে যে আসলে সে নিজেই 10,000 বিসি অতীত থেকে ভবিষ্যতে এসেছে। সেই কারণেই তার কিছুই মনে ছিল না। যে ভীষণগুলো সে দেখত সেগুলো ভীষণ নয়, সেগুলোই ছিল তার নিজের অতীত, সেই শৈশবের জীবন যেটা সে সত্যিই বেঁচেছিল। কিন্তু এতদিন ভেবেছিল সব কেবল তার ভীষণ। অতীতে রেবেকা সবাইকে একত্র করে সতর্ক করে দেয় যে 1988 সালের সঙ্গে কানেক্টেড যে পোর্টালটা আছে সেটার মধ্যে আইজিয়াকে যত দ্রুত সম্ভব পাঠাতে হবে, নইলে পোর্টালটি পরের দিনই বন্ধ হয়ে যাবে। পুরো গ্রুপ আলাদা আলাদা টিমে ভাগ হয়ে আইজিয়াকে খুঁজতে শুরু করে। শেষ পর্যন্ত যশ আইজিয়াকে খুঁজে পায়। ঠিক তখনই একটি টাইগার তার ওপর আক্রমণ করতে যাচ্ছিল। যশ দ্রুত গাড়ির গতি বাড়িয়ে দিয়ে টাইগারটিকে উড়িয়ে দেয়। তখন সেখানে লিওয়াই আর ইভো এসে পৌঁছায়, এবং তারা খেয়াল করে যে আইজিয়ার হাতে ঠিক সেই একই রকম আঘাত যেটা ভবিষ্যতে গেভিনের হাতে ছিল। এতে পরিষ্কার হয়ে যায় আইজিয়া আসলে গেভিন, ইভের ভবিষ্যৎ স্বামী এবং যশের বাবা। তারা সবাই আইজিয়াকে নিয়ে সেই পোর্টালের দিকে রওনা দেয়, যেটার লোকেশন রেবেকা জানিয়েছিল। পেছন থেকে বুড়ো সাইলাস তাদের অনুসরণ করতে থাকে, কারণ সে কোনোভাবেই চায় না তার নাতি তাকে ছেড়ে চলে যাক। বর্তমানে সেই মেয়েটি নিজের বাড়িতে ফিরে আসে। তার নাম ছিল এলা, আর সেই ছিল সেই মেয়ে যাকে 1988 সালে আইজিয়ার সঙ্গে চার্চ রাস্তার ধারে পেয়েছিল। সেও জানায় যে অ্যাডপশনের আগের কিছুই তার মনে নেই। তারও ভীষণ আসে, কিন্তু সে কখনো নিশ্চিত ছিল না যে সেগুলো তার অতীত। অতীতে রেবেকার স্বাস্থ্যের উন্নতি হলে সে ক্যাম্পে ফিরে আসে। অন্যদিকে ইভ, স্যাম, যশ আর ছোট্ট আইজিয়া হাঁটতে হাঁটতে দেখে যে সাইলাস তার গ্রামের লোকজন নিয়ে তাদের থামাতে আসছে। তারা দ্রুত সামনে এগোতে থাকে, কিন্তু সামনে গিয়ে আটকে যায়, কারণ সেখানে একটি মাত্র দড়ির ঝুলন্ত সেতু ছিল। ইভ আর আইজিয়া আগে সেটি পার হতে শুরু করে। তখন সাইলাসের লোকজন এসে পড়ে এবং লিওয়াই সেতুটি কেটে দেয়, যাতে ইভ আইজিয়াকে পোর্টালে পাঠাতে পারে। সাইলাস হুমকি দেয় ইভ যদি আইজিয়াকে ফিরিয়ে না দেয় তাহলে সে লিওয়াই আর যশ দুজনকেই মেরে ফেলবে, এবং পাহাড়ের শেষ প্রান্তে দেখা করতে বলে। বর্তমানে গেভিন সব মনে করিয়ে দেওয়ার পর এলাও বুঝে যায় যে সে আসলে কে। আর এখানে রিভিল হয় এলা আসলে আর কেউ নয়, সেই লিলি। হ্যাঁ, সেই লিলি যে ভেরোনিকার সঙ্গে 2024 সাল থেকে 10,000 বিসি অতীতে গিয়েছিল এবং সেখান থেকে 1988 সালে পৌঁছায়। অতীতে স্মৃতি না থাকায় সে সেখানে এক নতুন জীবন শুরু করে। অর্থাৎ 2024 সালে একই সময় দুইজন লিলির অস্তিত্ব ছিল, অথচ কেউ সেটা জানতো না। অতীতে ডক্টর রেবেকা আগেই ক্যাম্পের লোকদের জানিয়েছিল যে একদিনের জন্য খুব দূরে একটি ছোট পোর্টাল খুলবে, যেটা 1988 সালের সঙ্গে কানেক্টেড। 100 জন সার্ভাইভার চাইলে সেখানে যেতে পারবে, কিন্তু তারা 2024-এ নয়, 1988 সালেই পৌঁছাবে। রেবেকা লিলিকে সেখানে যেতে বলে, কারণ সে জানতো লিলির ডেস্টিনিও 1988 সালেই। এটা শুনে ভেরোনিকাও তার সঙ্গে যেতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা একটি ভাল্লুকের ফাঁদে আটকে যায়। লিলি তাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে তখনও ছোট ছিল, তাই বাধ্য হয়ে সে ভেরোনিকাকে রেখে একাই সামনে এগিয়ে যায়। বর্তমানে এলা তার শৈশবের কিছু জিনিসপত্র দেখায়, যেখানে তারা একটি ম্যাপ খুঁজে পায়। ম্যাপটি দেখে এলার মনে পড়ে অতীতে ডক্টর রেবেকা তাকে এটা দিয়েছিল তাকে বিদায় জানানোর আগে, যেখানে সব পোর্টালের তালিকা ছিল, কবে কোথায় সেগুলো খুলবে। সেখানে একটি তারিখ ছিল পরের দিনের, যেখানে লেখা ছিল সিয়াটল শহরে অল্প সময়ের জন্য একটি পোর্টাল খুলবে, কিন্তু তার সঙ্গে ভয়াবহ ভূমিকম্প হবে এবং হাজার হাজার মানুষ মারা যাবে। তাই এদের সরকারকে সতর্ক করে এলাকা খালি করতে হবে।
এখানে কিছু প্রশ্ন থাকতে পারে। রেবেকা এই ইনফরমেশনগুলো কিভাবে পেল, আর সে কিভাবে চিনল আইজিয়া ও লিলিকে, যে তারা ভবিষ্যতের গেভিন ও এলা? এগুলো আমরা পরে জানতে পারবো। অতীতে ইফকে পারা ও টাই সাহায্য করতে আসে, কিন্তু ইফ তাদের ওপর ভরসা করতে পারেনি। তাই সে আইজিয়াকে বলে পোর্টাল দেখা মাত্রই যেন সে ভেতরে ঢুকে যায়। এরপর ইফ একাই লিওয়াই আর জশকে সাইলাসের হাত থেকে বাঁচাতে যায়। কিছুক্ষণ পর সাইলাসের লোকজন তাকে ধরে ফেলে। সাইলাস বলে সে জানে আইজিয়া চিরতরে এখান থেকে চলে যাবে, তাই সে তাকে নিজের কাছে আটকে রাখতে চায়। দূর থেকে ছোট আইজিয়া সব চুপচাপ দেখছিল, কিন্তু হঠাৎ সাইলাসের একজন লোক তাকে ধরে ফেলে। ঠিক তখনই পেছন থেকে স্যাম এসে তাকে অচেতন করে দেয়। সে লুকাস, রাইলি আর মেরিকে বলে পোর্টাল খুলে আইজিয়াকে ভেতরে পাঠিয়ে দিও, আর আমি এখানে ইফ, জশ আর লিভাইকে সাইলাসের হাত থেকে বাঁচাবো। তারা হঠাৎ আক্রমণ করে সাইলাসের লোকদের ধোলাই করতে থাকে। সাইলাস নিজে পালিয়ে গেল, বন্দী হওয়া সবাই নিজেদের ছাড়িয়ে ফেলে। ইফ দেখে জশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, কারণ তার ভবিষ্যৎ রিস্কে আছে। যদি আইজিয়া পোর্টালে পৌঁছাতে না পারে তাহলে জশ বাস্তবতা থেকে মুছে যাবে। একই অবস্থা ভবিষ্যতে গেভিনের মেয়ে ইজির সঙ্গেও হচ্ছিল। অতীতে পাড়া এবং টাই সাইলাসের পিছু নেয়, যাতে সে আর কোনো ক্ষতি করতে না পারে। এদিকে আইজিয়ার গ্রুপের সামনে কিছু গ্রামবাসী এসে পড়ে। আইজিয়াকে বাঁচাতে মেরি তাদের গুলি করে। তারা গ্রামবাসীদের মেরে ফেললেও মেরির গায়ে ছুরি লাগে। দলের গতি কমে যাবে বলে সে লুকাসকে নিয়ে সেখানেই থেকে যায় এবং বাকিদের আইজিয়াকে নিয়ে এগোতে বলে। পরে ক্যাম্পে ফেরার সময় অতিরিক্ত রক্তক্ষরণে মেরি মারা যায়। এদিকে ইভের গ্রুপ সময় বাঁচাতে একটি গুহা দিয়ে শর্টকাট নেয়, কারণ তারা এখনো পোর্টাল থেকে অনেক দূরে ছিল। গুহার ভেতরে সিঁড়ি বেয়ে উঠতে হয়। জশ আগে উঠে যায়, তারপর আইজিয়া। ইভ উঠতে গেলে সিঁড়িটি পুরনো হওয়ার কারণে ভেঙে যায়। জশ তার মাকে কোনো মতে ধরে টেনে তোলে, কিন্তু বাকিরা নিচেই আটকে যায়। ইভ আর জশ আইজিয়াকে নিয়ে অনেক দূর হেঁটে শেষ পর্যন্ত সেই পাহাড়ে পৌঁছায়, যেখানে সবুজ পোর্টালটি খোলা ছিল। এদিকে বর্তমান টাইমলাইনে গেভিন আর সোফিয়া এজেন্ট মার্কম্যানকে সতর্ক করে যে সিয়াটলে শীঘ্রই ভূমিকম্প আসবে, কারণ সেখানে পোর্টাল খুলবে। পুলিশ দ্রুত এলাকা খালি করতে শুরু করে, কিন্তু আশ্চর্যভাবে ম্যাপ নিজে থেকেই ফেড হয়ে যেতে থাকে। মানে ভবিষ্যৎ বদলাচ্ছিল। পোর্টাল এখন শহর থেকে একটু দূরে খোলা জায়গায় খুলবে, ফলে শহরের মানুষ অনেকটাই নিরাপদ থাকে। গেভিন আর সোফিয়া পোর্টালটি খুঁজে বের করলেও এবার সেটা এত ছোট ছিল যেটার ভেতর কোনো প্লেন যেতে পারবে না। এই সময় অতীতে জশ আর বর্তমানে ইজি দুজনেই দুর্বল হতে থাকে, কারণ আইজিয়া এখনো পোর্টালে পৌঁছায়নি। ইভ যখন তাড়াতাড়ি আইজিয়াকে পোর্টালের দিকে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ সাইলাস এসে ইভকে ধাক্কা দেয় এবং আইজিয়াকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু আইজিয়া নিজে তার সঙ্গে যেতে চায় না। সে পালিয়ে আবার ইভের কাছে চলে আসে। তখনই টাইও পাড়াও এসে পৌঁছায়। তাদের বোঝানোর পর সাইলাস শেষ পর্যন্ত নিজের ডেস্টিনি মেনে নেয়। ইভ আইজিয়াকে টাইম পোর্টালের কাছে এনে একাই তাকে পোর্টালে পাঠিয়ে দেয়। বাস্তবতা আগের মতো ঠিক হয়ে যায়। জশ আর ইজি আবার সুস্থ অনুভব করে। এই সময় লিলিও সেখানে পৌঁছে যায়, কারণ তাকেও তো 1988 সালে গিয়ে নিজের ডেস্টিনি পূরণ করতে হবে। কিন্তু পোর্টাল ধীরে ধীরে বন্ধ হতে থাকে। সে ভয় পেয়ে যায়। তাকে সাহস দিতে জশ আর রাইলি তার পাশে যায়। ঠিক তখনই এক ঝটকায় পোর্টাল বন্ধ হয়ে যায় এবং লিলির সঙ্গে সঙ্গে জশ আর রাইলিকেও টেনে নিয়ে যায়। অর্থাৎ জশ আর রাইলিও চলে যায় 1988 সালে, যেখানে তাদের যাওয়ার কথা ছিল না। বর্তমানে গেভিন সিদ্ধান্ত নেয় সে এই পোর্টাল দিয়ে নিজের পরিবারের কাছে 10,000 BC অতীতে চলে যাবে। তার মেয়ে ইজি এবং এলো তার সঙ্গে যায়। তিনজনই পোর্টালে ঝাঁপ দিয়ে অতীতে পৌঁছে যায় এবং সেখানে তারা বিলুপ্ত হওয়া একটি প্রাচীন হাতিকে দেখতে পায়। প্রাণীটি দেখে তারা বুঝে নেয় তারা অতীতে চলে এসেছে। এদিকে রেবেকা স্কটকে আলাদা করে কিছু দেখাতে নিয়ে যায়, একটি আধুনিক বিল্ডিং যেটা এই সময় কেউ তৈরি করেছে। এই বিল্ডিং এর রহস্য কি, আর গেভিন অতীতে চলে আসার পর কি সে বাকি সার্ভাইভারদের আবার বর্তমানে ফিরিয়ে আনতে পারবে? আর জশ আর রাইলির কি হবে, যারা 1988 সালে আটকে গেছে? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই সিরিজের সেকেন্ড সিজনে। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান এই সিজন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ।